নমস্কার, আজকাল.in-এর নতুন পডকাস্ট টাকা পয়সার প্যাঁচ আপনাদের স্বাগত। এই পডকাস্টে আমরা খুব সহজ সরল ভাষায় কথা বলবো টাকা পয়সা নিয়ে। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার আগে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিস জানা প্রয়োজন, কোন জিনিস থেকে আবার সাবধান থাকতে হবে, আপনি এবং আপনার পরিবারের আর্থিক ভবিষ্যৎ কিভাবে আরও নিরাপদ করবেন। সহজ কথায় টাকা পয়সা নিয়ে যত প্রশ্ন, যত দ্বন্দ্ব এবং যত জট, সেইগুলো আমরা উত্তর খোঁজার চেষ্টা করব এই পডকাস্ট। আমাদের প্রথম বিষয় শেয়ার বাজার, যে বিষয় নিয়ে আমাদের প্রায় প্রত্যেকেরই মনে কৌতূহল আছে, কিছুটা ভয় আছে, কিছুটা হয়তো সচেতনতাও আছে, কিন্তু উদ্বেগও আছে। এই শেয়ার বাজার একদম নতুনদের জন্য কিভাবে, নতুনরা কিভাবে শুরু করবেন, কত টাকা দিয়ে বিনিয়োগ করা যায়, বাজার পড়ে গেলে কি আমার সব টাকাই গেল জলে, কিভাবে আমি বিনিয়োগ করা শুরু করব, কিভাবে কোম্পানি শেয়ার যেটা আমরা বাছাই করব, কিভাবে বাছাই করব, কখন কিনব, এই যাবতীয় প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। আবার অনেকে আছেন যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের পরামর্শে বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও টিপস নিয়ে হয়তো শেয়ার বাজারে ইনভেস্ট করা শুরু করেছে। শুরুতে কিছুটা কনফিডেন্স থাকলেও এখনও মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক ভয়, উত্তর গোটাটা জানা নেই। আমরা আজকে এই উত্তরগুলো খুঁজে বার করার চেষ্টা করব সহজভাবে বাংলায়। আর এই পথ দেখানোর জন্য আজকে আমাদের সঙ্গে আছেন এক বিশেষ অতিথি, শেয়ার মার্কেট বিশেষজ্ঞ রানা চ্যাটার্জি, এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের রিজিওনাল ম্যানেজার। নমস্কার। নমস্কার অঞ্জন। একবারে গোড়ার থেকে শুরু করব। শেয়ার বাজারে একদম নতুন, ইচ্ছে আছে ইনভেস্ট করার, কিভাবে শুরু করব? দেখো, প্রথমত বলি যে একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, একটা ওয়ে আউট আছে একটা কোথাও ইনভেস্ট করবার জন্য। যেমন ট্রেনে চাপবার জন্য একটা টিকিট কাটতে হয়, সেরকমই শেয়ার মার্কেটে ঢুকবার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট লাগে। এই ডিম্যাট অ্যাকাউন্টটা এক রকমের একটা অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্টের মতন, যেখানে শেয়ারসগুলো রাখা হয়। আর ট্রেডিং অ্যাকাউন্টের থ্রু দিয়ে কেনা বেচাটা হয়। প্রাথমিকভাবে যখন ডিম্যাট অ্যাকাউন্টটা ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে যায়, তারপরের যে স্টেপটা হয় সেটা হয় যে আমরা টাকা ট্রান্সফার করি ইনভেস্ট করবার জন্য। এখন কত টাকা কী টাকা সেটাতে যাচ্ছি না। একটা নতুন যে মার্কেটে আসছে তার কয়েকটা জিনিসের জেনে নেওয়া জিনিসটা দরকার। ফার্স্ট তো ওকে বুঝতে হবে যে আমার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি কত, আমি রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কত। আর খুব বেসিক জিনিস মার্কেটের, যে কোন কোম্পানি কি ডিল করে, এই সব জিনিসগুলো মাথায় রাখা উচিত। তাহলে সে শেয়ার মার্কেটে একটা লং টার্ম স্টেডি গ্রোথ পাবে, একটা সাস্টেনেবিলিটি পাবে, যে আর কি স্থায়ীভাবে থাকতে পারবে লং টার্ম। সেটা আমি মনে করি। আচ্ছা, এই যে ডিম্যাট অ্যাকাউন্টের কথাটা বললে, ডিম্যাট অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করে একজন, এবং সেটা কি এখন তো সব অ্যাপ নির্ভর, অনেকেই অ্যাপ ব্যবহার করছে। একদম। তো এই মোবাইল থেকে আমি একটা অ্যাপ ব্যবহার করে আমার ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি? হ্যাঁ, এটা দুভাবে বলা যায়। দেখুন, যখনই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের কাছে করতে হবে। এখন নানা রকম ফ্রড আর টেলিগ্রাম চ্যানেলস এগুলোকে বিভ্রান্ত করছে পাবলিককে। সেটাকে অ্যাভয়েড করবার জন্যে সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার, আমি বারবার এই কথাটা বলে থাকি সব মিটিংয়ে, যে সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট করবে। সেকেন্ড যে কোশ্চেনটা তোমার ছিল, যে স্টকে যদি ইনভেস্ট করতে হয়, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, সেটার প্রসিজার কী আছে। দেখুন, এটা ফিজিক্যাল ফর্মেও আপনি করতে পারেন, বা ডিআইওয়াই, যেটা ডু ইট ইয়োরসেলফ, যেটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। দুটোতেই অ্যাভেলেবিলিটি আছে। খুব সিম্পল প্রসিজার। নর্মাল কেওয়াইসি লাগে, যা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে লাগে। এই সব যদি তথ্য তার কাছে থাকে, তার ডকুমেন্টেশন থাকে, তাহলে ইজিলি সে ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারে। অবশ্যই 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হতে হবে। মানে প্যান কার্ড ইত্যাদি যেগুলো আমরা প্যান কার্ড, আধার কার্ড, একটা ব্যাংকের প্রুফ। আর যদি সে ডেরিভেটিভস মার্কেটে হয়, তাহলে 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম প্রুফ দেখাতে হয়। আচ্ছা, বুঝলাম। শেয়ার
মার্কেটে আমি নিয়োগ করতে চাই, আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি ফিজিক্যালি এবং অনলাইনেও। প্রচুর লোক এখন অ্যাপের মাধ্যমে এটা করছে। এই অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ আছে, সেখানে সেই মাধ্যমে তারা মার্কেটে ইনভেস্ট করছে এবং সেই অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টটাও খুলে নিচ্ছে। এই অ্যাপগুলো কতটা নিরাপদ, বা সমস্ত অ্যাপেই কি আমি করতে পারি, এই বিষয়টা একটু খোলসা করলে ভালো হয়। আমি এর আগেও বললাম, এখনও বলছি, সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার যখনই আপনি গুগলে সার্চ করতে পারেন বা যে কোনো মিডিয়া থেকে দেখতে পারেন যে সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার কারা আছে, সেই সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের কি অ্যাপ আছে, সব প্রত্যেকটা ব্রোকারের যে পোর্টাল থাকে, যে পেজ থাকে, ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে এই অপশানটা থাকে এবং এটা প্লে স্টোর বা আইওএসের স্টোরসে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা পেয়ে যাবেন যারা ডিআইওয়াই করবে। আর যদি আপনি ডাইরেক্টলি কোনো ব্রোকারের সঙ্গে যুক্ত হতে চান, আপনি ফিজিক্যালি গিয়েও ফর্ম ফিল আপ করে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। কিন্তু টু বি ভেরি প্রেসাইজ, আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনি সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের সঙ্গেই করছেন। এটা যেন কোনো ডাইভার্সিফিকেশন না হয়, কোনো ব্যতিক্রম না থাকে, কেননা এটা একটা মেজর ডিফেক্ট হয়ে দাঁড়াচ্ছে ইনকামিং ডেজ, যেখানে লোকেরা অনেকভাবে ট্র্যাপ হচ্ছে, ধরা পড়ছে, টাকা যাচ্ছে। তো সুতরাং আপনাকে সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকারের আন্ডারেই রেজিস্টারটা করা উচিত। সেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে, ট্রেডিট অ্যাকাউন্ট খুলতে কি কোনো পয়সা লাগে? মানে যেরকম আমার সেভিংস অ্যাকাউন্ট খুলতে কোনো পয়সা লাগে না, শুধু সেভিংস অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্সের ব্যাপার আছে, তো আমার ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে কি আমাকে পয়সা দিতে হয়? দেখুন, মোস্টলি না, সব কোম্পানির একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে। তারা ফার্স্ট ইয়ারটাকে মোটামুটি সবাইকারই ফ্রি থাকে, আর তারপরে একটা এএমসি লাগে, অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ লাগে ডিম্যাট অ্যাকাউন্টের, সেইটা একটা চার্জ হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইসেস আছে তার জন্যে। লাইফ টাইম কিছু স্কিমও আছে, যেখানে আপনি হয়তো 5 ইয়ার্সও হতে পারে বা লং লাইফও হতে পারে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিন্তু মোস্টলি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চার্জেস লাগে না। কিছু কোম্পানি হয়তো চার্জেস নিতে পারে, কিন্তু নর্মালি লাগে না। আচ্ছা, ওকে। এবার ডিম্যাট অ্যাকাউন্ট হলো, ট্রেডিং অ্যাকাউন্ট হলো, এবার নেক্সট কাজ হচ্ছে অবভিয়াসলি শেয়ার কেনা বেচা। তো কোন কোম্পানির শেয়ার আমি কিনবো, কেনার আগে কি জিনিসগুলো দেখব? দেখো, এইখানে না একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি সব নিউ কামার্সদের বলি, যে একটা বেসিক নলেজ অফ মার্কেট থাকা দরকার। যেমন আমি একটা লোককে যদি জাজ করি তার হেলথ দিয়ে জাজ করি, তাহলে একটা কোম্পানিকে তার ফাইন্যান্সিয়াল হেলথ দিয়ে জাজ করব। যেমন রিটার্ন অন ইকুইটি কী আছে, তার প্রফিটেবিলিটি কী আছে, তার ক্যাশ ফ্লো কী আছে, এই সব টার্মসগুলো একটু আন্ডারস্ট্যান্ড করা দরকার আছে। যখন আমি ইনভেস্ট করছি, তার মানে আমি আমার হার্ড আর্ন মানিকে কোথাও একটা লাগাচ্ছি, হার্ড আর্ন একটা টাকা, আমার রোজগারের টাকাকে আমি বিনিয়োগ করছি। তো যে কোম্পানিতে করছি সেই কোম্পানির ডিটেলিংটা একটু আন্ডারস্ট্যান্ড করা দরকার। সেকেন্ডলি, আর একটা পয়েন্ট যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যে কোম্পানিটা তো এখন ভালো, কিন্তু ভালোর একটা প্যারামিটার আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কীরকম সেটা? যে ভাবুন, আমি যদি এফএমসিজির কোনো কোম্পানি কিনি, তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কী আছে আর ওই কোম্পানিটার পারফরমেন্স কী আছে, এই দুটোর মধ্যে একটা ট্যালি করে নেওয়া উচিত। যে ও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে চলছে, তার মানে সেই কোম্পানিটা ভালো এবং ইনভেস্ট করা যেতে পারে। এই ধরনের ইনভেস্টমেন্টকে একটা স্ট্র্যাটেজিক গুড ইনভেস্টমেন্ট ধরা হয়। আচ্ছা, বুঝলাম। শেয়ার কেনা বেচা করতে কি অনেক টাকা লাগে? আমি কত টাকা দিয়ে ন্যূনতম কত টাকা দিয়ে আমি শুরু করতে পারি শেয়ার কেনা বেচা? এটা না, অঞ্জন, আমি একটা খুব স্মল একটা এক্সাম্পল দেবো। যে লোকেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বোধহয় শেয়ার বাজারে আসতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু সেবি আর এক্সচেঞ্জেস বলে যে আপনাকে একটা শেয়ার হোয়াট এভার প্রাইস আপনি কিনতে পারেন। তো সুতরাং টাকার কোনো বার নেই যে আমাকে অনেকটা টাকা নিয়ে নামতে হবে তাহলেই শেয়ার বাজারে আসতে পারবো, বা অনেক একটা স্টিপুলেটেড কিছু টাকা আছে সেটা নিয়ে আসতে পারবো, এরকম কোনো
রেগুলেশন নেই। মানে আমার 100 টাকা আছে, আমি 100 টাকা নিয়েও যদি আপনি একটা শেয়ার 100 টাকায় পান তাহলে 100 টাকা দিয়েও একটা শেয়ার কিনতে পারে। আচ্ছা, বুঝলাম। না, এটা এটা আমরা অনেক সময় ভাবি যে মানুষ যা রোজগারের টাকা, সেই রোজগারের টাকা থেকে মানুষ সঞ্চয় করতে শিখেছে। সঞ্চয় মানে মূলত সেভিং, সেটা ব্যাংক আমরা ট্র্যাডিশনাল যেভাবে বুঝি। শেয়ার মার্কেট মানেই হচ্ছে সেখানে, মানে আমাদের এটাও ধারণা, সেখানে আমি যে টাকাটা দিয়ে আমি শেয়ার কিনলাম, সেটা কতদিনে আমি সেইটা বাড়বে বা কমবে, টাকাটা জলে যাবে কি না। এবং মার্কেট মানেই হচ্ছে আপ ডাউন করছে। তো এই রকম একটা এতে যে আমার শেয়ার মার্কেটে আমি তাহলে ন্যূনতম 100 টাকা, হয়তো 50 টাকা দিয়েও আমি শেয়ার কেনা বেচা শুরু করতে পারি। কিন্তু সেখানে আমি কী রকম ধরনের আমার আয়ের টাকা বা সঞ্চয়ের টাকা, কতটা টাকা আমি ওখানে, যেটাকে বলা হয় অ্যালোকেট করব, যে আমি আমার টোটাল সঞ্চয় যদি আমার আয় হয় 15 টাকা, আমি সেখান থেকে হয়তো 5 টাকা সঞ্চয় করছি, এই 5 টাকার মধ্যে কতটা টাকা নতুনদের জন্য শেয়ার মার্কেটে লাগানো হয়তো ঠিক সিদ্ধান্ত হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটাকে আমি দুভাবে আপনাকে এর জবাবটা দিচ্ছি। ফার্স্ট তো কতটা টাকা আমি ইনভেস্ট করতে পারি। এবার ইনভেস্টমেন্ট একটা এমন হ্যাবিট না, আপনাকে ডিসাইড করতে হবে যে নর্মালি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বলে যে আপনি আপনার রোজগারে আপ টু 33% আপনি ইনভেস্ট করতে পারেন সেভিংসের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য। এবার আপনার অ্যাপেটাইট, আপনার যদি মনে হয় যে এর থেকে কম করব বা এর থেকে বেশি করব, সেটা আপনার ইনকাম, আপনার কোনো একটা ফাইন্যান্সিয়াল গোল মানে ফাইন্যান্সিয়াল টার্গেট নিয়ে চলছেন যে আমাকে কিছু করতে হবে, তার জন্য বেশি কম করা যেতে পারে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু 33% একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আমরা মেনটেন করতে পারি যে আমরা টু দি ম্যাক্স আমরা এটার একটা ইনভেস্টমেন্ট করতে পারি। তারপরে বিভিন্ন খরচা থাকে যে আমার ফ্যামিলিকে চালাবার জন্য, আমার বাচ্চার স্কুলের ফিস, নিজেদের একটা রোজ একটা খরচা। এবার আর একটা জিনিস হচ্ছে নতুন কামারদের কী করে ইনভেস্টমেন্টে আসা উচিত। দেখুন, নিউ কামারদের না স্টার্ট করা উচিত একটা ব্যাক টেস্টেড রেকর্ডে। একটা ভালো স্টেবল কোম্পানি চুজ করা উচিত যার অলরেডি একটা ট্র্যাক রেকর্ড আছে, যে সে কোম্পানিগুলো ইয়ার অন ইয়ার ভালো গ্রোথ দিয়ে এসছে। সেই কোম্পানির কি ফাইন্যান্সিয়ালস আছে একটু দেখে নেওয়া, যেগুলো আমি আগে বললাম যে ক্যাশ ফ্লো দেখা বা দেখা। নর্মালি এদের একটা স্ট্যান্ডার্ড ক্যাশ ফ্লো থাকে, এদের একটা স্ট্যান্ডার্ড থাকে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট দেখা, যে মার্কেটে কত ধার আছে। এবার আমি মার্কেটে ধারটা না দেখলে বুঝবো না যে কোম্পানির কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস, যে আমার অ্যাপেটাইট কত, মানে আমার সহ্য ক্ষমতা কত, যে আমি কোন টাকাটা কতটা আমার যদি মার্কেট আমার ফেভারে না থাকে তাহলে কতটা আমি রিস্ক বেয়ার করতে পারি। তো রিস্ক বেয়ার অ্যাপেটাইট, রিস্ক বেয়ারের ক্ষমতা খুব ইম্পর্টেন্ট যখনই আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসি। এরকম কোনো স্ট্যান্ডার্ড প্রসিজার নেই যে আমি 5,000 দেবো না 10,000 দেবো, কিন্তু যদি আমি পার্সেন্টেজে বলি তো 33% ইজ দ্য ম্যাক্সিমাম। অ্যান্ড তার তলায় আপনি নিজে ওটা ডিসাইড করবেন যে আমার সব খরচা বাদ দিয়ে কতটা অ্যালোকেশন আসছে, তার উপরে আমি ইনভেস্টমেন্টটা করতে পারবো। এই যে নতুনদের জন্য ইনভেস্টমেন্টের বিষয়টা তুমি বললে, এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আমি কি শুরু যখন করছি একটা দুটো শেয়ার কিনেই শুরু করব, নাকি আমি 3টে 4টে বা 6টা 8টা বিভিন্ন সেক্টরের শেয়ার কিনে রাখবো, নাকি আমি একটা দুটো সেক্টরেরই শেয়ার কিনে রাখবো। এই এই বিষয়টা একটা খুবই জটিল বিষয়। হ্যাঁ, এটা সব নিউকামার কেন, আমি তো বলি যে যারা বহু বছর ধরে স্টক মার্কেটে আছে তাদের কাছেও এটা একটা এখনো পর্যন্ত কোয়েশ্চেন হয়ে থাকে। তারাও ভুল করে থাকেন যে তারা কি করেন যে ফেভার্ড স্টকের পেছনে পুরো টাকাটা লাগিয়ে দেন। এবার ভাবুন, অনেক জিনিস আছে যেগুলো আমার কন্ট্রোলে নেই বা কারোরই কন্ট্রোলে নেই। একটা ইউক্রেনের যুদ্ধ, একটা কোভিড, এটাতে না আপনার কাছে করার কিছু আছে না আমার করার কাছে কিছু আছে। সুতরাং যে ইনভেস্টমেন্টটা স্টক মার্কেটে আসবে সেটা ওয়েল ব্যালেন্সড হওয়া উচিত।
মানে সব সেক্টরে ডিস্ট্রিবিউট করা উচিত। আর টাকাটাকে আমি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করব। নিউ কামারের জন্য এফএমসিজি, হেলথ কেয়ার, দ্যাট আর ফার বেটার, যেগুলো খুব ভালো, যেগুলো স্টেবিলিটি আছে, যেগুলোকে আপনি যদি পুরনো ট্র্যাক রেকর্ড দেখেন তারা ইয়ার অন ইয়ার একটা হেলদি রিটার্ন দিয়ে গেছে। তো সেইভাবেই করতে হবে। আর কোনো দিনও এরকম করা উচিত নয় যে আমি ম্যাক্সিমাম টাকাটা কোনো একটা স্পেসিফিক জায়গায় লাগিয়ে দিলাম। সেটাকে সবসময় ডিস্ট্রিবিউট করা উচিত। আরেকটা প্রশ্ন এর সাথেই জড়িয়ে, যে শেয়ার আমি ইনভেস্ট যে করলাম মার্কেটে যেসব স্টকে, এখান থেকে কি আমি একটা রেগুলার আয়ের রাস্তা খুঁজে বার করতে পারি, নাকি এটা শুধুই আমাকে দেখতে হবে যে না এটা আমার শুধু লং টার্ম, নাকি আমি একটা রেগুলার যে একটা কোয়ার্টারলি বা হয়তো বছরে একবার আমি সেখান থেকে কিছু একটা আয় পাবো, কোন বেসিসে আমাকে দেখা উচিত? দেখো এখন না অলমোস্ট যদি আমি রেকর্ডস বলি, আই মাইট নট, আমি হয়তো একদম কারেক্ট না হলেও প্রায় 48 লাখ অ্যাকাউন্ট হচ্ছে পুরো বছরে। তো এটাতে এখন সিচুয়েশন হয় যে যারা আসে তাদের সবাইকার মধ্যেই এই কোশ্চেনটা থাকে যে আমি রেগুলার আয় কি পাবো না পাবো না, না আমার কি রিটার্নস আসবে। দেখুন, রেগুলার আয় যদি ডাইরেক্টলি বলি তাহলে ইয়েস, ডিভিডেন্ড পেইং কোম্পানিজ যেগুলো থাকে তারা রেগুলার আয় দেয়। একটা 4-5 বছরের যদি ট্র্যাক রেকর্ড বার করা হয় তাহলে ওখান থেকে পেয়ে যাবেন যে কোন কোন কোম্পানিজ রেগুলারলি আমাকে ডিভিডেন্ড পে আউট করছে, তাহলে একটা রেগুলার আয়ের ব্যবস্থা হলো। কিন্তু দেন আগেন আর একবার বলি যে যেহেতু মার্কেট একটা এমন জায়গা যেখানে রিস্ক ইনভলভড আছে, আজকে লাস্ট 10 বছর ধরে যদি কেউ ডিভিডেন্ড দিয়ে এসছে তাহলে ডিভিডেন্ডটা কমও হতে বেশি হতে পারে। যদি আমি কম্প্যারিজন করি স্যালারির সাথে, যে আমার একটা মাসে স্যালারি ঢোকে সেরকম কম্প্যারিজন করে করি, তাহলে একটু ভুল বলা হবে। আর যদি আমি এক্সপার্ট লেভেলের ট্রেডার হই বা এক্সপার্ট লেভেলের ইনভেস্টর হই, সেখানে অনেক হেজ ফান্ডস আছে যেগুলো রেগুলারলি ইনভেস্টমেন্ট করে টাকা বার করা যায়, কিন্তু ওটার জন্যে অনেক এক্সপার্ট লেভেলের কমিটমেন্ট দরকার লাগে। রেগুলার ইনকাম যদি আপনি ওয়ান ওয়ার্ডে বলেন একদম হতে পারে না, কিন্তু ইয়েস ডিভিডেন্ড ইনকাম আছে, ওখান থেকে একটা ভালো আর্নিং আনা যেতে পারে। আচ্ছা, একটু সহজ করে বোঝার জন্য এই ডিভিডেন্ড বিষয়টা, ডিভিডেন্ড কথাটা আমরা প্রায়ই শুনি, কোম্পানি দেয় সেখান থেকে একটা রেগুলার আয়। ডিভিডেন্ডটা আসলে কি এবং এটা কেন দেয় কোম্পানি? দেখুন, প্রফিটের লাভ্যাংশ কোম্পানি নিজের শেয়ার হোল্ডারকে দেয়। দেখো, আমি একটা 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 জেনারেল যদি আমি ডিসকাশন করি, আমি একটা কোম্পানির অঞ্জন একটা কোম্পানি করলো, সেই কোম্পানিতে আমি ইনভেস্টর হলাম, আমি টাকা লাগালাম। এবার আমার আর্নিংটা কি যদি কোম্পানি ভালো পারফর্ম করে, আর আমার লসটা কি যদি কোম্পানি ভালো না পারফর্ম করে। এবার আমি আর্নিংয়ের দিকটা যদি দেখি, যে কোম্পানিটা বানিয়েছে সেখান থেকে রোজগার করছে, সেখান থেকে আর্নিং আসছে, শেয়ারের দামও বাড়ছে, কিন্তু আমার রিয়েলাইজেশন কিছু আসছে না। কোম্পানি কি করে, এই যে প্রফিটেবিলিটি আছে ওখান থেকে রিজার্ভ ফান্ডে টাকা পাঠায়, রিজার্ভ ফান্ডে যদি টাকাটা বাড়ে তাহলে সেই বেসিসে ওরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। একটা একটা সে ভাবুন একটা ইনসেন্টিভ, যে আমি আমার কোম্পানিকে ভরসা করে আপনি ইনভেস্ট করেছেন, তা আমি আপনাকে ডিভিডেন্ড দিয়ে ইনসেন্টিভাইজ করছি প্রত্যেক বছর প্রত্যেক কোয়ার্টার। বিভিন্ন কোম্পানির ডিভিডেন্ড দেওয়ার নিয়ে নিজের পলিসি আছে। যদি এইভাবে দেখা হয় তাহলে সঠিকভাবে দেখা হবে। বুঝলাম। বাজার নিয়ে যেটা সব থেকে বড় ভয় বা আতঙ্ক অধিকাংশ লোকের, সেটা হচ্ছে এই ওঠানামার খেলাটায় যখন বাজার নামে বা পড়তে শুরু করে, তখন আমার সব যা ইনভেস্ট আমি করেছি যেসব স্টকে, সবই হয়তো লাল। যে দুটো পিরিয়ডের কথা তুমি বললে, কোভিড, ইউক্রেন ওয়ার, এইরকম তো অনেক বিষয় আছে যেগুলো কন্ট্রোলের বাইরে, কিন্তু মার্কেট এগুলো রিয়্যাক্ট করছে। ইভেন গভর্নমেন্ট পলিসিস, গভর্নমেন্টের পলিসি, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসিসগুলো। এবার শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট পড়ছে ক্রমশ, আমি ইনভেস্ট করেছি। এই সময় একটা প্যানিক তৈরি হয়, এটা খুব ন্যাচারাল। এবং তখন সবারই মনে হয় কি বেচে দেবো, সব বেচে দিয়ে বেরিয়ে যায়, যেটুকু আমার আছে অন্তত সেটুকু থাকুক। এই যে প্যানিক মোডে চলে যাওয়া, বা এই যে যখন শেয়ার মার্কেট পড়ছে আমিও আমার শেয়ারগুলো লসেই হয়তো বিক্রি করে দিলাম, এই যে টিপিক্যাল আমাদের কি বলবো হ্যাবিট, এটা একটা বোধহয় একটা, সবার হয়তো নয় বাট একটা লার্জ সেকশন যারা ইনভেস্টর তাদের এটা একটা হ্যাবিট। এই জায়গাটাকে কোনোভাবে কি আমি নিজেকে মানে বাঁচাতে পারি এই এই জায়গাটা থেকে?
দেখো, মার্কেটে আসলে না প্রধানত যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আমি যদি আজকে পা ভেঙে যাওয়ার জন্যে কালকে থেকে আর অফিস বেরোবো না, আর আমার জ্বর হয়েছে বলে আবার বেরোলে জ্বর হবে, এই বেসিসে তো আমি আমার জীবন চালাতে পারবো না। সেরকমই স্টক মার্কেটে একটা জার্নি আছে। আমি যখন ইনভেস্টমেন্ট করি, আমি একটা ইনভেস্টমেন্ট করছি, উঁচু নিচু তো হবেই। যদি গ্রাফ স্ট্রেট হয় তাহলে ইসিজিও ডেট ডিক্লেয়ার করে দেয়। তো যখন গ্রাফ মুভিং থাকে তাহলে হি ইজ অ্যালাইভ। এবার ভাবুন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে লোকেরা বলে আমার লস হয়ে গেছে। 100 টাকা দিয়ে 100টা শেয়ার কিনলেন, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়ে গেল 10,000 টাকা। শেয়ার বাজারে ধস নামলো, আপনি যেমন বললেন ধস নামলো, আমার শেয়ারের ভ্যালু হয়ে গেল 50 টাকা। তার মানে 50 × 100 মানে 5,000 টাকা আমার শেয়ারের ভ্যালু হলো। বাট দিস ইজ নট লস, এটা লস নয়, এটা নোশনাল লস। আপনার ভ্যালুয়েশন কমেছে এই সময়ের জন্যে, কোনো একটা সিচুয়েশনের জন্যে। কিন্তু আলটিমেটলি যদি আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন, কোম্পানি থেমে থাকবে না, কোম্পানি নিজের কাজ নিজের মতন করবে। তার এখন কোনো একটা ইস্যুর জন্যে, কোনো একটা পলিসির জন্যে, কোনো একটা ইন্টারন্যাশনাল কারণের জন্যে নিচে এসছে, কিন্তু কোম্পানি নিজের গ্রোথ রেটটাকে ঠিক বজায় রাখবে, আর আপনার স্টক আস্তে আস্তে ওপরে যাবে। সুতরাং কনসিস্টেন্সি আর ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, ধৈর্যটা ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। বুঝলে, এই ধৈর্যটা হচ্ছে মূলত সমস্যা। আমাদের ধৈর্য খুব কম এবং আমরা সবাই চটজলদি রেজাল্ট চাই। এবং শেয়ার মার্কেটেও বোধহয় নতুনরা বা যারা আসেন হয়তো খুব কম সময় ধরে করছে, আমরা সবাই খুব চটজলদি রেজাল্টের দিকে তাকিয়ে থাকি। এবার সেই চটজলদি রেজাল্টের একটা হয়তো রাস্তা, অনেকে শুরু করেন শুধু শেয়ারে ইনভেস্ট করা, কোম্পানির শেয়ার কেনা, ইকুইটি, সেখান থেকে তারা ট্রেডিংও করতে চান, কারণ তাদের একটা মনে হয় যে ট্রেডিং করলে বোধহয় বেশি টাকা আমি রিটার্ন পাবো, বেশি আমার প্রফিট হবে। তো এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা কি, যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি ভার্সেস আমি ট্রেডিং করছি? দেখুন, ট্রেডিংও এক টাইপ অফ ইনভেস্টমেন্টই, কিন্তু ট্রেডিংটার একটা ডিউরেশন হয়ে যায়। যখন আমি ট্রেডিং কথাটা নিয়ে আসছি, তার মানে আমি খুব শর্ট টার্মকে ডিফাইন করছি। মেবি একদিন বা এক সপ্তাহ বা 1 মাস বা 6 মাস। এই এই যে ফ্রিকোয়েন্ট কেনা বেচার যে একটা প্রবণতা, যেটা প্রাইস ফ্লাকচুয়েশন, যে আমি মার্কেটের একটা কোনো সিচুয়েশনকে এনক্যাশ করতে চাইছি। আমি চাইছি যে এই এই যে ফলটা হয়েছে বা এই একটা ঘটনা ঘটেছে, তার জন্যে স্টকটা নিচে এসছে, সেটা ওপরে যাবে, সেটা আমি 10 দিনে পেতে পারি, 15 দিনে পেতে পারি। ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি হচ্ছে এটা। আর এটা ঠিক অনেকটা এমনি নর্মাল রাস্তায় গাড়ি চালানো আর ফর্মুলা 1-এ গাড়ি চালানোর মতো। মানে আমি ট্রেডিং করতে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে, যে অ্যালফা কত জেনারেট হচ্ছে, বিটা কী আছে, মার্কেটের পি রেশিও কী আছে, এর পি ফল হয়েছে কি না, এর পি ওপরে গেছে কি না, এই সব জিনিসটাকে ট্রেডিংয়ের মধ্যে নিয়ে আসতে হয়। তো ট্রেডিংটা একটু প্রফেশনাল সাইডে যাবে, যেখানে আপনার কাছে একটু এক্সপার্টাইজ থাকতে হবে, কেননা আপনি ঝুঁকি বেশি নিচ্ছেন। দেখুন, আমি একটা যদি এক্সাম্পল দিই, একটা চাষি গাছ লাগিয়ে রোজ মাপতে যায় না যে ইঞ্চি বাড়লো, কেননা হি ওয়েটস, উনি ওয়েট করে যে আমি জানি একটা টাইম আছে, তারপরে ওটা এত বড় হবে, তারপরে আমি ধানটা কাটবো। কিন্তু ইনভেস্টারের ক্ষেত্রে যেটা হয়, সে নিজে জানে যে আমি একটা লং টার্মের জন্য করছি, আমি একটা ফিক্সড টাইমের জন্য করব, আমি ওয়েট করব, আমার একটা টার্গেট আছে, কোম্পানির এরকম পারফরমেন্স আছে, সেটা ইনভেস্টারের দিক থেকে গুড। ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু এক্সপার্টাইজ নলেজ, সেইটার সাথে ওটাকে ইনকালকেট করতে হবে যে আমার রিস্ক অ্যাপেটাইট কত, আমি কতটা লস বের করতে পারবো, কতটা প্রফিট আমাকে বুক করতে হবে, এই জিনিসগুলো ফুললি ডিফাইন্ড থাকে। মানে নতুনদের জন্য, তাহলে সোজা কথায় বলতে গেলে নতুনদের জন্য ট্রেডিংটা না করাটাই বোধহয় শ্রেয়। Yes. তারা হয়তো আগে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কোম্পানি সেইটাতে একটু বুঝে নিয়ে তারপরে পড়াশোনা করে ট্রেডিং দিকে যাওয়া। একদম একদম। বুঝলাম। এবার আরেক ধরনের আছেন ইনভেস্টার, বা অনেকে মনে করেন যে নিজের
আমি পড়াশোনা বা নিজের থেকে আমি এই বিষয়গুলো খুব একটা ভালো বুঝি না, সেই কারণে কি হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, বা প্রচুর এখন আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে টিপস দেখে দেখে তারা শুরু করে দিয়েছেন, মানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তারা হয়তো শুরু করে দিয়েছে, কিন্তু এখনও তারা ঠিক মানে নিজে কিন্তু আয়ত্তে করা যায়নি এখনো পুরোটা, শুরুটাই বন্ধু বান্ধবের পরামর্শ, ইউটিউব ভিডিও। তো এইভাবে যে ইউটিউব ভিডিও টিপস দেখে সেখানে অনেকে হয়তো রেকমেন্ডেশনও দিচ্ছে অনেক বিষয়ে, সেইটা ফলো করে শুধু ইনভেস্টিং করছে, এইটা কতটা মানে বিজ্ঞানসম্মত? দেখো অঞ্জন, যদি আমার শরীর খারাপ হয় তাহলে আমি নেক্সট স্টেপ কী করব? ডাক্তারের কাছে যাব? তাহলে আমি তো গুগলে গিয়ে সার্চ করব না যে আমার শরীর খারাপ হয়েছে, আমাকে ওষুধ রেকমেন্ড করো। তো সুতরাং ফার্স্ট স্টেপ হচ্ছে একটা সেবি রেকগনাইজড একটা রিসার্চ অ্যানালিস্টের কাছে যাওয়া, একটা আরির কাছে যাওয়া, যে এই বিষয়টা পুরো জানে, এই বিষয়টার উপরে আপনার নিড, মানে যে যে ব্যথাটা আছে আপনার কাছে, মানে আমি যদি রোগী হই, আমার পেট ব্যথা, আমি তো আর গিয়ে বলবো না যে না আমার মাথা ব্যথা আছে, আমি পেট ব্যথা বলবো, আর সে সেইভাবেই ডায়াগনোজ করে আমাকে একটা ওষুধ দেবে। সেটা সিম্পলি একটা যে সেবি রেজিস্টার্ড যে রিসার্চ অ্যানালিস্ট আছে, সে আপনার রিস্ক অ্যাপেটাইট বুঝবে, আপনার কোন কোন ফান্ডে টাকাটা গেলে বেটার হবে, আপনি কতদিন পর্যন্ত বেয়ার করতে পারবেন, আপনার লং টার্ম গোলস কী আছে, শর্ট টার্ম গোলস কী আছে, পুরোটা অ্যানালাইসিস করে আপনাকে একটা সাজেশন দেবে যেটা আপনার পক্ষে খুব ভালো হবে। তো এই এই প্রশ্নের এটা একদম সঠিক জিনিস যে যিনি পুরো ব্যাপারটা জানেন। আর দেখুন, আমি একদমভাবে ডিনাই করছি না যে ইউটিউব বা যাতে আছে তাতে কিছু লার্নিংসও আছে, অনেক জিনিস শেখায়ও তারা। আমি তো এমফাসাইজ করি যে নলেজ গেইন করুন, ডিসিশনটা নিজে নিন, আগে পুরো ব্যাপারটা বুঝুন। দেখুন, শেয়ার কিংবা বেচার জন্যে খুব রকেট সায়েন্সের ইমপ্লিমেন্টেশন দরকার লাগে না। যদি খুব সিম্পল টার্মে বলি তাহলে যে জিনিস আপনি আর আমি ইউজ করি সেই জিনিসের বিক্রি আছে, তার মানে 90% or 95% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন একই এক্সপিরিয়েন্স করে, একই জিনিস ইউজ করে, সেরকম কোম্পানির ওপরে পয়সা লাগান, নর্মালি টাকা গ্রোথ হবে। আচ্ছা, নতুনরা, মানে এটা তোমার অভিজ্ঞতায় যা দেখে এসছো, নতুনরা কি ভুল করে শেয়ার মার্কেটে এসে ইনভেস্টিং যখন করে, মানে নতুনরা সাধারণত কোন ভুলগুলো করে থাকে এবং আমি সেগুলোকে অ্যাভয়েড করতে চাই? হ্যাঁ, এটা না নতুনদের কাছে একটা খুব এক্সাইটিং জগৎ হয় যখন সে ইনভেস্টমেন্ট করতে আসে। আর মোস্টলি কী হয়, ফিল্মসে দেখা বা যেখানে হোক দেখা, একটা এরকম থট প্রসেস চলে যে শেয়ার মার্কেটে বোধহয় ইনভেস্ট করলে এক্ষুনি পয়সা হয়ে যাবে। কিন্তু এইটা না যে আমার কাছে হোমওয়ার্ক নেই, মানে আমি এটার এগেনস্টে পড়িনি, আমি রিসার্চ বেস কিছু দেখিনি, আমি কোনো একটা কোম্পানির প্রফিটেবিলিটি চেক করিনি। মোস্টলি কী হয়, ডাইভার্সিফিকেশন হয় না ফান্ডের। আমি একটা খবর পাই, তার এগেনস্টে আমি যদি নতুন ইনভেস্টার হই, আমাকে কেউ খবর দিল বা আমি কোথা থেকে জানলাম, আমি ওই স্টকের উপরে ম্যাক্সিমাম টাকাটা লাগিয়ে দিই, সেখানে ডাইভার্সিফিকেশনের কথা চিন্তাই করি না। তো ডাইভার্সিফিকেশন করি না, আমি রিসার্চ করি না কোনো পার্টিকুলার স্টকের ওপরে, আমি চেক করি না যে তার ফাইন্যান্সিয়ালস কী আছে। তাতে কি হয় যে নতুন ইনভেস্টার খুব তাড়াতাড়ি স্টাক হয়ে যায়। তো এই এই জিনিসটা আমি সব নতুন ইনভেস্টরদের বলবো যে একটু ফাইন্যান্সিয়ালসগুলো দেখুন, একটু ডাইভার্সিফিকেশন করুন, একদম জাম্প হয়ে যাবেন না কোনো কনক্লুশনে। মার্কেট একটু যদি ডাউনসাইড হয় ভয়ে পালিয়ে যাবেন না, প্যানিক সেলিং হয়। আবার আর একটা জিনিস দেখা গেছে যে একটা মিসিং আউট সামথিং, মানে একটা স্টক খুব রান হচ্ছে, পেপারে দিচ্ছে, আপনি নিউজ পেপারে দেখছেন, আপনি ইউটিউবে দেখছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে এই স্টকটা খুব চলছে খুব চলছে, লোকেরা তাতে খুব অ্যাট্রাক্টেড হয়ে যায় যে যদি আমি টাইম এর মতন এটা কিনে নিতাম আমার পয়সা হতো, ঠিক আছে এখন কিনে নিই। তো এটা হয়তো এক্সিট টাইম, এটা হয়তো বেরোবার সময়, তখন হয়তো উনি ঢুকে গেছেন। তো এটা নতুনদের ক্ষেত্রে খুব কমন একটা মিস্টেক যেটা করে থাকেন। তো আমি বলবো যে এক তো জাম্প অন টু কনক্লুশন, লাফিয়ে পড়বেন না কোনো ডিসিশনের ওপরে, চেজ করবেন না কোনো স্টককে, অ্যানালিসিস করবেন যে কোন স্টকটা বেটার হবে এখন নেওয়ার মতন। তো এই সবগুলোকে মিলিয়েই একটা ডিসিশন মেকিং হয়। টাকা ইনভেস্ট করাটা ইমিডিয়েট ম্যাটার নয়, এটা ইটস আ টাইম টেকিং ম্যাটার। আপনার রোজগার করতে যেমন টাইম লেগেছে, ইনভেস্টমেন্ট করতেও সেই শিথিলতা, সেই ডিসিপ্লিন দরকার, ধৈর্যটা সব একদম ধৈর্যটা দরকার।
ধন্যবাদ রানা। আমাদের শেয়ার মার্কেট নিয়ে প্রাথমিক এপিসোড এই পডকাস্টে এ পর্যন্ত। আশা করি আপনারা সকলে বেসিক যে প্রশ্নগুলো ছিল সেইগুলো কিছুটা উত্তর আপনারা পেলেন। আপনাদের মনে যদি আরও কিছু প্রশ্ন থাকে শেয়ার মার্কেট নিয়ে, কোনো স্পেসিফিক বিষয় নিয়ে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং আগামী এপিসোডে কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা আলোচনা করি সেটাও আমাদের লিখে জানাতে পারেন। নমস্কার। নমস্কার।